অভিযোগ একদম আপনাদের নেতারাই আমার এই অনুষ্ঠানে এসেই বলেছেন মনোনয়ন বাণিজ্য। আপনারা মনোনয়ন দেওয়ার সময় বিপুল বড় অঙ্কের টাকা নেবার অভিযোগটা কার বিরুদ্ধে ছিল? যারা কমিটিতে ছিলেন, মনোনয়ন কমিটিতে। আপনিও ছিলেন। আপনি প্রমাণ করেন। ওই মনোনয়ন বোর্ডে যারা আছেন সকলে তো দুর্নীতি করেননি। না, আচ্ছা, কেউ হয়তো বা করেছেন, অবশ্যই কেউ করেছেন, সবাই করেননি, কিন্তু কেউ বা কয়েকজন মিলে করেছেন। হঠাৎ করে প্যান বদলানো, পোশাক বদলানো, কত নেতা দেখলাম দেশে। মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন শেখ হাসিনা, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফরুল্লাহ, ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, ওবায়দুল কাদের, মোহাম্মদ রাশিদুল আলম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মাহবুবুল আলম হানিফ, ডাক্তার দীপুমণি, ডক্টর হাসান মাহমুদ, ডক্টর আব্দুস সোবহান গোলাপ। জি, মানে তাহলে স্পষ্ট। রাশেক রহমান, কোষাধ্যক্ষ, মানে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমানের। আমার কথা শুনবে? জি, অবশ্যই। তিনি এত জনপ্রিয় নেতা, মনোনয়ন দেওয়া হয়েছে, ইলেকশনে স্বতন্ত্র প্রার্থীর কাছে, এটাই ওনার মনে কষ্ট, আর কিছু না। 50 থেকে 60 লাখ টাকা করে নমিনেশন পেতে হয়েছে, যারা নমিনেশন পাননি তারা টাকাটাও ফেরত পাননি। অতএব তাদের, সেই নেতাদের দিয়ে আর আন্দোলন সংগ্রাম হবে না। আমি দেখছিলাম নমিনেশন বোর্ডে, আসলে আপনিও আছেন, আপনি বলছেন যে গোয়েন্দা সংস্থাদের কাছ থেকেও রিপোর্ট নেওয়া হতো, মানে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দলীয় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কেন মানে সাহায্য করবে, সেটিতে একটা, মানে সেটি কি সঠিক কাজ? এই ধরনের অনেক অভিযোগ আমরাও শুনেছি। আমরা শুনে যখন সেই ব্যাপারগুলোতে তলিয়ে দেখতে গিয়েছি, সেই ব্যাপারগুলোর ভেতরে যখন ঢুকতে গিয়েছি, তখন দেখেছি যে এইটার কোনো প্রমাণ বা সে বিশ্বাস করবার মতো কোনো প্রমাণ অভিযোগকারীরা হাজির করতে পারেনি। অনেকেই বলেন এই যে পরাজয় বা আপনাদের যে পতন, সেই সংকটের একটা অন্যতম কারণ হচ্ছেন সালমান এফ রহমান এবং আরও একজন, অনেকের মধ্যে হয়তো অন্যতমদের নাম হচ্ছে ওবায়দুল কাদের। বলবেন এই বিষয়ে কিছু? হ্যাঁ, আমার হাসিটা দেখলেন তো? হাসিতে কি ইন্টারপ্রেট করে নিতে হবে? আপনি বলবেন কিছু? বললাম তো, পুরো দেশের সংগঠন বিভক্ত অবস্থায় ছিল। ওবায়দুল কাদের চাচা, উনি তো আমার মুরব্বীজন, হ্যাঁ, তো শিওর আমি ওনাকে সামনাসামনিও বলতে পারবো, পুরো দেশের সংগঠনই বিভক্ত ছিল, কোনো জায়গায় একীভূত সংগঠন ছিল না। এখন উনি যেহেতু দলের সাধারণ সম্পাদক, হ্যাঁ, ওনারই তো এই ব্যবস্থা নিতে হবে। সিম্পল এজ দ্যাট। ওনাকে আমি সামনাসামনি বলতে পারবো, উনি কোথায় আমি জানি না। যতটুকু জানা যায় উনি ভারতে আছেন। আপনার মুখ থেকে আমরা শুনেছিলাম, সেই যে বলছিলাম, শুরু করছিলাম যে 2017 সালের এপ্রিলে একটা চট্টগ্রামের একটা সভায় আপনি বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে টাকা পয়সা নিয়ে পালাতে হবে, তা কি ভাবেন না? দল যদি ক্ষমতায় না থাকে, এখন যে টাকা পয়সা রোজগার করছেন, তখন এই টাকা নিয়ে পালিয়ে বেড়াতে হবে। তখন তাহলে এটা আমার এ ধরনের কথা বলার অর্থ? জি জি, এটা আমি কর্মী সভায় বলেছি। জি, চট্টগ্রাম জি, কর্মীদেরকে বলেছি। সেটা তো আমি তাদেরকে সাবধান করব। মানে আপনি প্রধানমন্ত্রী তার বক্তব্যে অনেকবার সাবধান মানে উচ্চারণ করছে। আপনি কি তখনই উপলব্ধি করেছিলেন যে এরকম একটা পরিণতি হতে পারে, এজন্যই সাবধানতা বাণী? যাতে না হয় সেটা আমি সতর্ক করে দিয়েছি। তারপরেও ঠেকানো গেল না কেন? মানে সেই টাকা পয়সা নিয়ে পালাতেই হলো কেন নেতা কর্মীদের? টাকা পয়সা নিয়ে কে পালিয়েছে? মানে এই যে অবস্থায় আছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, ওই দু চারজন বড় লোকের কথা পান, তারা তাদের ওইতে আগেই বল। আমরা আমাদের পার্টি করে যে নেতা কর্মীরা দল করেছে, তারা ওই লুটপাট করে এখানে আসে। কিন্তু আপনার বিরুদ্ধে, আপনার এবং আপনাদের মতো সিনিয়র কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে লুটপাটের যে অভিযোগ, যে একটা অভিযোগ একদম আপনাদের নেতারাই আমার এই অনুষ্ঠানে এসেই বলেছেন মনোনয়ন বাণিজ্য। আপনারা মনোনয়ন দেওয়ার সময় বিপুল বড় অঙ্কের টাকা নেবার অভিযোগ। অভিযোগটা কার বিরুদ্ধে ছিল? যারা কমিটিতে ছিলেন, মনোনয়ন কমিটিতে।
আপনিও ছিলেন। আপনি প্রমাণ করেন। মানে আমি কি করে প্রমাণ করব? আমি তো আসলে অনুসন্ধানী সাংবাদিকতাটাও করি না। আপনাদের নেতা কর্মীরাই এটা অভিযোগটা করছেন। অপবাদ দেবে, যে অপবাদ দিয়েছে তারা তো বলেনি মেট্রো রেলের জন্য কি কষ্ট আমি করেছি। করেছেন শেখ হাসিনা, কিন্তু আমি তো দায়িত্বে ছিলাম। পদ্মা সেতুর জন্য কি কষ্ট করেছি, 4000 সেতু নির্মাণের জন্য কি কষ্ট করেছি। বাংলাদেশে এত 4 লেন 6 লেন 8 লেনের রাস্তা, সেই সমতল থেকে পাহাড় পর্যন্ত, তারপরে লিমিটেড এক্সপ্রেসওয়ে, এগুলো তো কেউ কোনোদিন বলে না। না, এগুলো তো আপনারা অনেক বলেছেন। কথা তো বলে না। না, এগুলো তো 15 বছর ধরে বলেছেন, এগুলো তো শুনেছে মানুষ, সবাই জানে এই বিষয়গুলো, শুনেছে। যেই প্রশ্নগুলো, আমার গুণের কথা বলবেন, আর আমি যখন থাকবো না তখন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজাবে, প্রমাণ করুক। জনাব ওবায়দুল কাদের, এই অভিযোগটা আসলে আপনার দলের নেতা কর্মীরা করছেন। যারা করেছে এটা প্রমাণ করতে বলবেন। জি, মানে এই অভিযোগটা আপনার দলের নেতা কর্মীদের, তাহলে এই অভিযোগটা আপনি মানে নেতা কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন যারা এই অভিযোগ করে? কোন নেতা কর্মী এই অভিযোগ করে, অভিযোগটা আমার এই অনুষ্ঠানে রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, যিনি 24-এ মনোনয়নও পেয়েছিলেন রংপুর থেকে, তিনি এই অভিযোগটি করেছেন। একদম মনোনয়ন কমিটিতে যারা আছেন, রাশেক রহমান, কোষাধ্যক্ষ, মানে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমানের। আমার কথা শুনবে? জি, অবশ্যই। তিনি এত জনপ্রিয় নেতা, মনোনয়ন দেওয়া হয়েছে, ইলেকশনে স্বতন্ত্র প্রার্থীর কাছে, এটাই ওনার মনে কষ্ট, আর কিছু না। জি, কারণ উনি মনে করেছেন আমি ওনাকে হারিয়েছি। আমি কেন? তার বাবা আমরা একসঙ্গে আছি। আমি বরং আগ্রহ কিছু তরুণকে মনোনয়ন দেওয়ার পক্ষপাতী ছিল, এর মধ্যে সেও ছিল। এখন সেই ইলেকশনে তাকে কি আমি জোর করে যেতাবো? জি, আপনি বলছেন যে তিনি জেতেননি বলেই তিনি এই অভিযোগটি করছেন, কিন্তু সেটি তো শুধু তার অভিযোগ না। করছেন ওই জন্য। এখন সরকারের পক্ষে বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে বলে কিছু পেতে চেষ্টা করছেন কিনা জানি না। আমাদের তো 2-1 জনের মধ্যে জামিন টামিন নিয়ে ফেলছে। তো কাজে এরকম হঠাৎ করে ভালো লাগে না। ওই যে হঠাৎ করে প্যান্ট বদলানো, পোশাক বদলানো, কত নেতা দেখলাম দেশে। যে আমরাই আমাদের পায়ে কুড়াল মেরেছি, সাংগঠনিক ভাবে আমরা আমাদেরকে এতটাই দুর্বল জায়গায় নিয়ে গিয়েছিলাম, এতটাই সংক্ষুব্ধ হওয়ার জায়গায় নিয়ে গিয়েছিলাম, যে আমি এখনো বলছি আপনাকে যে 5ই আগস্টের চলমান যে আন্দোলন, সেই আন্দোলনে কোনোদিনও বাংলাদেশ আওয়ামী লীগের এই ধরনের পতন হওয়ার কথা নয়। এবং দুঃখ লাগে কোথায় জানেন? যে আমাদের দলে এত বাঘা বাঘা অভিজ্ঞ সব নেতা, যাদের সামনে গিয়ে আপনি কথা বলতে পারবেন না, যারা শুধু একমাত্র বুঝে আর কেউ কিছু বুঝে না, তারা একটা বার এই দলটার যে এভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তৃণমূলের সংগঠন, একটা বার তারা কথা বলতে পারলেন না। এই কোনো দিন এটা হয় নাই যে নমিনেশনের ফাইলের ভিতর থেকে কাগজ গায়েব হয়ে যায়। কোনোদিন এটা হয় নাই যে তৃণমূলের নেতাদেরকে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা করে বলা হচ্ছে তোমরা সই দাও আমার পক্ষে। আপনি রাজনীতি রাখলেন, রাজনীতি থাকে, আপনি দেওয়ার রাজনীতি যদি প্রাপ্তির রাজনীতি করে ফেলেন জেনে শুনে, তাহলে যা হওয়ার তাই হয়েছে। এখন শিওর আমি
আমাদের অর্থনৈতিক খাত যে খুব ভালো চলতেছিল সেটা তো আসলে হ্যাঁ, রাশেক রহমান, বলা অর্থনৈতিক যাবে না। খাতটাতে আমি আরেকটু আসি, কারণ ওটাতে আরেকটু সুনির্দিষ্টভাবে কথা বলতে চাইবো। আমি একটু খুঁজে বের করছিলাম, কারণ আমি ঠিক এই মুহূর্তে বলে দিতে পারছিলাম না যে কারা আসলে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য ছিলেন। আমি 24শে ডিসেম্বর 2022-এর খবর একটা বের করলাম বাংলা ট্রিবিউনে, সেখানে দেখছিলাম যে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন শেখ হাসিনা, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফরুল্লাহ, ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, ওবায়দুল কাদের, মোহাম্মদ রাশিদুল আলম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মাহবুবুল আলম হানিফ, ডক্টর দীপুমণি, ডক্টর হাসান মাহমুদ, ডক্টর আব্দুস সোবহান গোলাপ। জি। মানে তাহলে স্পষ্ট যে আপনি মনোনয়ন বোর্ডে যে দুর্নীতির অভিযোগগুলো করছিলেন, যারা আসলে ছিলেন, না, আমি আমি সেটি একটু আমি আপনাকে যেটা বলছি, ওই মনোনয়ন বোর্ডে যারা আছেন সকলে তো দুর্নীতি করেননি। না, আচ্ছা, কেউ হয়তো বা করেছেন, অবশ্যই কেউ করেছেন, সবাই করেননি, কিন্তু কেউ বা কয়েকজন মিলে করেছেন। ওকে। এবং যেহেতু এই দায়ভার সকলের উপর নির্ভর করে যাচ্ছে, সেহেতু তারা যদি এখন কোনো কিছু সংগঠিত করতে চায়, তাদের কথায় দেশে আর কোনো আন্দোলন সংগঠিত হবে না। কিন্তু কেউ বা এক বা দুজন করলে তো না, বাকিদের আপত্তি না, করবার কথা ছিল, তাই একটু না? আমাকে একটু কথা শেষ করতে দেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। আওয়ামী লীগকে সুসংগঠিত হতে হলে, ঐক্যবদ্ধ হতে হলে ওনাকে লাগবে। কিন্তু হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, এর পরে যারা আছেন, যতগুলো নাম আপনি বলছেন, এখানে স্পেসিফিক্যালি কে কত টাকা নিছেন, কে দুর্নীতি করছেন না করছেন, এটা আমি বলতে পারি না, একটা দায়িত্বজ্ঞানীর কথা বলতে, কিন্তু দুর্নীতি হয়েছে। এবং সেটা করার জন্য যে এই গবেষণা, যে অ্যানালিসিস প্রয়োজন, সেটা আওয়ামী লীগকে করতে হবে আগামী দিনের জন্য। আওয়ামী লীগকে নিজের পায়ে দাঁড়াতে হলে, পরিশুদ্ধ হতে হলে অবশ্যই ওই গবেষণাটা করেই আসতে হবে নিশ্চয়ই, নিশ্চয়ই, একদম যে স্পষ্ট। ওই বোর্ডের রাশেদ রহমান, কারা আপনি কারা। বলছেন শেখ হাসিনার কোনো বিকল্প নাই, তারপরে যাদের নাম বলছি, কেউ কেউ বা তারা কয়েকজন মিলে হলেও মানে এই দুর্নীতির সাথে অবশ্যই ছিলেন। কিন্তু মানে এই বোর্ডের 100%। সভাপতি যিনি শেখ হাসিনা, তিনি জানবেন না বিষয়টা, এটা কি সম্ভব? না, তিনি জানলেন কি জানলেন না, সেই আলাপটা তো আমি কারো অন্তরে ঢুকে বলতে পারি না। না, না, এটা তো কিন্তু খুব আমি আমার স্বাভাবিক বক্তব্যে ব্যাপার একটা না? কথা বলেছি, যে যারা আমাদের কাছে নেতা হিসেবে এসে উপস্থিত হন, তাদের কাছে আমার প্রশ্ন, আমি কিন্তু আপনি প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি প্রশ্ন করার জন্য, আমিও তো অনেক প্রশ্ন করতে পারি নাই। তাদের কাছে আমার প্রশ্ন যে ওনারা কি আমার নেত্রী বা আমাদের নেত্রীকে বলেছেন যে এতে দল ধ্বংস হয়ে যাচ্ছে? ওনারা তো আপনার টিভিতে আসে, কথা বলে, তো আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন না ডেকে নিয়ে যে ডিড দে সে সামথিং? আপনার এখানে মাটি মানুষের যারা নিজেদেরকে নেতা দাবি করে আসে, তাদেরকে আপনি প্রশ্ন করেন, বললেন, আমার কথা বললেন। আমার মতো আরো 100 লাখো হাজারো কর্মী আছে, তাদের এই প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে যে স্থানীয় পর্যায় থেকে শুরু করে যত্র বঙ্গবন্ধুর স্বাধীনতার যে মার্কা, নৌকা মার্কাটা দেওয়ার মাধ্যমে দল যে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গেল, এবং এখানে যে নির্বাচনী নমিনেশনের ক্ষেত্রে একটা দুর্নীতির জায়গা তৈরি হলো, এবং সেখানে প্রথিতযশা কিছু নেতা, মানে তথাকথিত বাঘা বাঘা নেতা, যারা এই দুর্নীতিতে অংশগ্রহণ করলেন, সেই ব্যাপারে তারা কি জননেত্রী শেখ হাসিনাকে অবগত করেছিলেন? কিন্তু যদি করে না থাকেন রাশেদ কেন রহমান, করলেন না? না, যদি করে না থাকেন তাহলে করলেন না কেন? আর যদি কেউ বলে বসে যে হ্যাঁ আমি করেছিলাম, তাকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে সেই জায়গায় নেত্রী কি বলেছিলেন। কিন্তু অবগত করতে হবে কেন? মানে এটি তো মানে নো, নো, দ্যাটস শেখ অ্যানাদার হাসিনা, থিং। তিনি তো আর নো, 2 দিন ধরে রাজনীতি করেন না। তার নো, রাজনীতির নো, অভিজ্ঞতা নো, যারা এই নো, প্যানেলে আছেন শুনেন। তাদের থেকে কমও না, তার দক্ষতা, যোগ্যতাও নিশ্চয়ই কম না। অতএব তাকে কি এই বিষয়গুলো সব মানে বলে দিতে হবে যে হ্যাঁ থ্যাংক ইউ, আমরা দুর্নীতি করছি বা এখানে দুর্নীতি হচ্ছে? তার কাছেও তো নানান গোয়েন্দা তথ্য যায়। থ্যাংক ইউ। আমি তো সেটাই বলছি যে কারো ব্যক্তিগত সক্ষমতার জায়গায় মতামত দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি এখানে কথা বলছি একটা এন্টায়ার সিস্টেম নিয়ে। আমার দলে ওয়ার্ড কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, উপজেলা কমিটি আছে, জেলা কমিটি আছে, সেন্ট্রাল কমিটি আছে, হ্যাঁ, প্রেসিডিয়াম আছে, সবকিছু মিলিয়েই তো একটা সিস্টেম। আপনি যে প্রশ্ন করতেছেন, এই প্রশ্ন অনেকে করে, কিন্তু আমাকে তো একটা ক্লাস নির্ভর দলের মাঝে থেকে তার রেজিমেন্টেশন মেনটেন করে আমার প্রশ্নগুলো করতে হবে। এবং সেই জায়গায় আপনি যদি আরো স্পেসিফিক হতে চান, সেই সহযোগিতাটা আপনাকে আমাদেরকে করতে হবে। সো আমি কিন্তু আপনাকে যথেষ্ট অ্যামুনিশন আই হ্যাভ গিভেন ইউ টু গো অ্যারাউন্ড এন্ড আস্ক।
আপনাদের সাথেই কথা বলে মানে আপনাদের নেতাকর্মীদের সাথেই কথা বলছিলাম। রাশেক রহমান সম্প্রতি আমার একটা অনুষ্ঠানে ছিলেন, আওয়ামী লীগের নেতা, তিনি একজন নেতা, তিনি বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়াটা এটা ছিল আওয়ামী লীগের প্রথম ভুল সিদ্ধান্ত, এবং সেটি আসলে আপনারাও পরবর্তীতে রিয়েলাইজ করেছেন এবং সেখান থেকে ফিরেও এসেছেন। কিন্তু তিনি যেটি বলছেন যে এই নমিনেশন প্রক্রিয়ায় যে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাদের কাউকে দিয়ে আগামী দিনের রাজনৈতিক আন্দোলন সংগঠন করতে পারবে না। 50 থেকে 60 লাখ টাকা করে নমিনেশন পেতে হয়েছে, যারা নমিনেশন পাননি তারা টাকাটাও ফেরত পাননি। অতএব তাদের সেই নেতাদের দিয়ে আর আন্দোলন সংগ্রাম হবে না। আমি দেখছিলাম নমিনেশন বোর্ডে আসলে আপনিও আছেন, আপনি, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, বি এম মোজাম্মেল হক, এনারা সেই নমিনেশন বোর্ডে ছিলেন। একটু এই অভিযোগটা সম্পর্কে বলবেন? আপনাদের নেতারাই এবং আরও নেতারা যারা অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন, রাশিক রহমান আনুষ্ঠানিকভাবে আমার এই আয়োজনেই বলেছেন, অনানুষ্ঠানিকভাবে অনেকেই আসলে এই অভিযোগটা করছেন আপনাদের নেতাকর্মীরাই। আসলে কি 50 থেকে 60 লাখ টাকা করে নেওয়া হতো? আমি আপনাকে একটা কথা বলি। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ করে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়টি সেটি ছিল আমাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তটি মাননীয় প্রধানমন্ত্রিত্ব এবং আমাদের দলের সভাপতি তার নেতৃত্বেই হয়েছিল। এটা যেটি বলছিলাম এটি ছিল একটা রাজনৈতিক সিদ্ধান্তের অংশ। সুতরাং সেটি ভুল ছিল, সেটি সঠিক ছিল, সেই ব্যাপারটি ব্যক্তিগত পর্যায়ে আমি একভাবে বলবো, আমার অন্য একজন সহকর্মী অন্যভাবে বলবে। আমার মনে হয় এটি বলার ফোরাম না, যেহেতু দলীয় একটা সিদ্ধান্তে এই সিদ্ধান্তটি গৃহীত হয়েছিল, সুতরাং তেমন একটা ফোরামেই কেবলমাত্র এটি নিয়ে বিতর্ক হতে পারে। এটি হলো এক। আর দ্বিতীয়টি হলো যে উনি যে অভিযোগটি তুলেছেন সেই ব্যাপারে আমি কোনো কথা না বলেও যদি এইভাবে এইটুকু বলি যে সেই মনোনয়ন বোর্ডের মনোনয়ন প্রক্রিয়াটা হলো এরকম যে তৃণমূল পর্যায় থেকে কিছু কিছু সুপারিশ কোনো প্রার্থীর পক্ষে থাকতো, এবং তিনটি যেই কি বলে গোয়েন্দা সংস্থা, তাদেরও একটা রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রী তিনি সংগ্রহ করতেন, এবং প্রতিটি ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই রিপোর্টটি উনি সংগ্রহ করতেন, এবং সেটিকে সামনে নিয়েই একটা চুলচেরা বিশ্লেষণ করেই কিন্তু মনোনয়ন উনি চূড়ান্ত করতেন। তাহলে আপনারা আসলে আপনাদের শেষ করি। এই প্রক্রিয়ায় কেউ যদি টাকা বা অর্থ গ্রহণ করেও থাকেন বা করেনও, তাহলে তিনি মনোনয়ন দেওয়ার সক্ষমতা রাখেন, মনোনয়ন দেওয়ার কি বলে যে তিনি কোনো প্রভাব বিস্তার করতে পারেন, সেটির সুযোগ একেবারেই মনোনয়ন বোর্ডে থাকতো না। এটুকু আপনাকে বলতে পারি। জি, আপনি এটি মানে সে বিষয়টির কথা মানে সেটি সত্যি না বলে আপনি বলছেন যে 50 থেকে 60 লাখ করে টাকা নেবার যে অভিযোগটি সেটি সত্য না। আমার তো জানা মতে একদমই সত্য না। জি, অনেকেই আবার এই বিষয়টা জানেন বলে বলছেন, সেটিও আবার আপনাদের দলের ভেতরেই। যাই হোক, এটি এখন খতিয়ে দেখবার মতো সেই জায়গাটি নেই। কিন্তু আপনি যেটি বলছেন যে গোয়েন্দা সংস্থাদের কাছ থেকেও রিপোর্ট নেওয়া হতো, মানে আপনার দলে কে মনোনয়ন পাবেন সেটি গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে হতো? না, একটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট মানে আমি বলছি যে ধরেন একটা কি বলে যে ক্ষমতাসীন দল, সুতরাং ক্ষমতাসীন দলের যারা কি বলে ওই পর্যায়ে নেতৃত্ব দেন বা ওই পর্যায়ের যারা মনোনয়ন প্রত্যাশী, সুতরাং তাদের ক্ষেত্রে খোঁজ খবর নেওয়ার বিষয়ে নানানভাবে নানান জায়গা থেকেই বোর্ডের সভাপতি আমাদের দলের প্রধান তিনি নিতেই পারেন। সুতরাং সেই কি বলে গোয়েন্দা সংস্থাদের রিপোর্ট নেওয়াটা এটি যে একটা কি বলে যে মানে অপবিত্র জিনিস, বিষয়টা তো এরকম ভাববার কোনো কারণ নেই। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তো উনি নিয়ে থাকতেন মনোনয়ন বোর্ডের সাথে আলাপ আলোচনা করে। সুতরাং মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে মানে কে যোগ্য প্রার্থী, কে অধিকতর যোগ্য, সেই ক্ষেত্রে যদি কোনো কি বলে যে সহায়ক শক্তি আমাদের কি বলে যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে
সাহায্য করতে পারেন, তো সেই সাহায্যটি নিয়ে তো কোনো কি বলে যে অমূলক কিছু না। কিন্তু অমূলক নয় কি, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দলীয় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কেন মানে সাহায্য করবে? সেটিতে একটা মানে সেটি কি সঠিক কাজ? মানে এই কাজটি কি না, না, বিএনপি বা অন্য কোনো দলকে করতে পারতো চাইলে? না, 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 সঠিক কাজ কি বেঠিক কাজ সেই বিতর্কে আমি যাচ্ছি না। আমার কথা হলো যে আমার সিদ্ধান্ত সঠিকভাবে নেবার ক্ষেত্রে কোনো না কোনো পর্যায়ে কারো না কারো কাছ থেকে যদি সাহায্য নেওয়াতে আমার কি বলে আমি আমি সমৃদ্ধ হতে পারি, আমার সিদ্ধান্ত নিতে আহ, সহায়ক হয়, তাহলে আমি সেই সুযোগটুকু কেন গ্রহণ করব না? আমার কথাটা এখানেই। জি। আপনার দলীয় নেতাকর্মীরা আসলে এই সুযোগটুকু বা এই সহায়ক ভূমিকাটা কেমনভাবে দেখেছে সেটিও নিশ্চয়ই আপনারা পরবর্তীতে জেনেছেন বা জানবার চেষ্টা করেছেন। আপনাদের হয়তো বিরুদ্ধে আরও অভিযোগ, আমি আসলে কিছু অভিযোগের জায়গায় স্পষ্ট হই। প্রথমে দলীয়, তারপরে আর কি সার্বিক একটা জায়গা থেকেও শুনবো। ছাত্রলীগেরও একটা দায়িত্বে আপনারা ছিলেন। যখন ছাত্রলীগ কমিটি দিতে পারছিল না, তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আপনাদেরকে ডেকেছিলেন এবং আপনাদের উপর একটা দায়িত্ব অর্পণ করেছিলেন। এমনকি ছাত্রলীগের কমিটি দেবার ক্ষেত্রেও আমরা এই অভিযোগ একদম গণমাধ্যমে এসেছে। অনেকেই ব্যক্তিগতভাবে এই অভিযোগ করেছেন যে ছাত্রলীগের কমিটি দেওয়ার ক্ষেত্রে মোটা অঙ্কের টাকার লেনদেন, সেটি একদম জেলা পর্যায়ে থেকে জেলা শাখা সভাপতি সাধারণ সম্পাদক 10 থেকে 30 লাখ টাকা, গণমাধ্যমের খবর 50 লাখ টাকা। গাজীপুরের ওখানে জেলা কমিটিতে, সেখানে জেলা ও মহানগর ছাত্র কমিটির ছাত্রলীগের শীর্ষ পদে কোটি টাকা, 1 কোটি টাকার উপরে লেনদেনের খবর আমরা জেনেছি, আপনাদের নেতাকর্মীরাও অভিযোগ করেছেন। শুনেন, এখন মিডিয়ার খবরের উপরে আপনি যদি নির্ভর করে এই ধরনের একটা মিডিয়াতে আপনি আমাকে এসব প্রশ্ন করেন, তাহলে একদিক থেকে আমি বলবো যে দুঃখজনক, আর একদিকে বলবো যে ভালোই। কথাটা পরিষ্কার হওয়া দরকার, সেটা ছাত্রলীগের কমিটি ছাত্রলীগের নেতৃত্বই দিয়ে থাকে। এখন ঢালাওভাবে একটা অভিযোগ, এক একটা ইউনিটে একটি পদের জন্য একাধিক প্রার্থী সেখানে থেকে থাকে, এবং এবং সেই যার পক্ষে রায় যায়, এবং যার পক্ষে যায় না, যিনি নেতা হতে পারলেন না, যিনি নেতা হলেন, স্বাভাবিকভাবেই একটা ঢালাও বক্তব্য সামনে হাজির করা খুবই সহজ, যে সে তো টাকা দিয়ে, অর্থ দিয়ে কমিটিতে পদ নিয়েছে। এই কথাটা যেমন সত্য, তেমনি বড় সত্য হলো যে ছাত্রলীগের কমিটি ছাত্রলীগই দিয়ে থাকে। আমরা এই ধরনের অনেক অভিযোগ আমরাও শুনেছি। আমরা শুনে যখন সেই ব্যাপারগুলোতে তলিয়ে দেখতে গিয়েছি, সেই ব্যাপারগুলোর ভেতরে যখন ঢুকতে গিয়েছি, তখন দেখেছি যে এইটার কোনো প্রমাণ বা সে বিশ্বাস করবার মতো কোনো প্রমাণ অভিযোগকারীরা হাজির করতে পারেনি। সুতরাং এই মিডিয়ার ঢালাও কথা বা অভিযোগকারীর ঢালাও বক্তব্য, এবং সেই বক্তব্যকে আমলে নিয়ে এই ধরনের আপনার একটা ইতিমধ্যেই আপনার এই মিডিয়া যশ খ্যাতি মানুষের কাছে গ্রহণযোগ্যতা সবকিছু পেয়েছেন। আমার মনে হয় যে আপনার এই এই মিডিয়া এই চ্যানেলটির যে গ্র্যাভিটি, সেই গ্র্যাভিটিটা আপনি নিশ্চয়ই জি। সংরক্ষণ করে মানে এই বিষয়ে দুর্নীতির চলবেন জায়গাগুলো, বলে মানে আমার কমিটি বা মনোনয়ন বাণিজ্যের যে জায়গাটুকু সেটিকে আপনি পুরোপুরি অস্বীকার করছেন। তাহলে এত পরীক্ষিত নেতারা যদি বা ছাত্রলীগ বলি বা মানে স্থানীয় যেটি আমি বলছিলাম সরকার নির্বাচনে আপনারা যদি পরীক্ষিত নেতাদেরকে নিয়ে আসেন, তাহলে এত জনাব ওবায়দুল কাদের সাবেক সাধারণ সম্পাদক, মানে সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, তিনি এত কাওয়া হাইব্রিড মুরগি ওনারা কিভাবে ঢুকলেন? ছাত্রলীগেও এত শিবির কিভাবে ঢুকলো যদি এত পরীক্ষিতভাবেই আসে, যদি কোনো রকম এর মধ্যে আর কোনো বিষয় না থেকে থাকে? তো না, 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 পরীক্ষিতভাবে আসে সেটি তো একটা বিষয় আছেই। আর একটা হলো যে এই অনুপ্রবেশকারীরা বা এই ছাত্রলীগের ভেতরে ছাত্র শিবির বা অন্য রাজনৈতিক মতাবলম্বী যারা অনুপ্রবেশ করেছে, আমি তো বলেছি যে তাদের রাজনৈতিক মূল উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য তারা এমন এমন কৌশল অবলম্বন করেছে। এবং যখন একটা রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় থাকে, এবং সেই ক্ষমতা থাকাকালীন অবস্থায় আমি তো আগেই স্বীকার করেছি যে এইখানে তো দুর্বলতা আছেই, এখানে তো কিছু ব্যর্থতা আছেই। সেই জায়গা এটি এটি একটা কি বলবো যে
সংগঠন ছাত্র ছাত্র শিবিরের মতো সংগঠন না, এটা কমিউনিস্ট পার্টির মতো সংগঠন না, এটা একটা মাস ওরিয়েন্টেড অর্গানাইজেশন। এখানে নানান শ্রেণীর নানান অংশের মানুষ এখানে কি বলে যে অংশগ্রহণ করতে পারে, সেই সুযোগ থাকতে পারে, এবং সেই সুযোগ গ্রহণ করার ছিদ্রপথ দিয়ে অনেকে অনেকে জঞ্জাল এবং আপনার কি বলেন, যেটি বললেন কাওয়া বলেন, হাইব্রিড বলেন, নানা শ্রেণীর মানুষ হয়তো ঢুকে থাকতে পারে, এবং ঢুকেছে এটাই কিছু কিছু জায়গায় ঢুকেছে, এটাই সত্য। সুতরাং সেই সত্যকে আমি অস্বীকার করব না, নিশ্চয়ই ঢুকেছে, এবং ভবিষ্যতে ব্যাপারে আমাদেরকে আরো অধিকতর সতর্ক থাকতে হবে।